আসসালামু আলাইকুম স্যার। জি, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ছুটির দিনে সকালবেলা ক্লাস করার জন্য। আজকে ক্লাসটা নিতে হচ্ছে আমাদেরকে বিকজ মাত্র 2টা উইক এক্সটেন্ড করা হয়েছে। যেখানে আমরা তো 4টা ক্লাস পাবো, এর মধ্যে একটা সিটি পরীক্ষা নিতে হবে এবং আরো হচ্ছে আপনার আহ 3টা ক্লাস লেগে যাবে হচ্ছে ডিসকাশন 6 শেষ করতে। তো ছুটির মধ্যে আমরা ডিসকাশন 4 এর যে অংশটা এবং 5 যেটা শেষ করতে চাচ্ছি। তো আজকে দুটো ক্লাস করা লাগবে এবং হয়তো আগামীকাল বা পরশু আরো দুটো অনলাইন ক্লাস করতে হবে। তাহলে আমরা সিলেবাসটা টাইমলি শেষ করতে পারবো ইনশাল্লাহ। সো আশা করি আপনারা আমাকে সেই জায়গায় হেল্প করবেন। তো আজকে ক্লাসটা বেশি ইন্টারেস্টিং হবে ইনশাল্লাহ। আশা করি আপনারা বোর্ড হবেন না। তারা যারা জয়েন করে নাই, সিআর একটু সবাইকে জানিয়ে দাও, আর প্লিজ সবাইকে রিনেম করে ফেলতে বলো। প্রথমে আইডি এবং পরে স্পেস দিয়ে নাম লিখতে হবে। আইডি নেমটা ঠিকভাবে লেখা না থাকলে আপনার অ্যাটেন্ডেন্স শিটে প্রবলেম ক্রিয়েট হয়, যেটা আপনারা আগে দেখেছেন। এর আগেও আপনারা অনলাইন ক্লাস করেছেন আমার। ওকে, আমি 1 মিনিটের মধ্যেই স্লাইড শেয়ার এবং ক্লাস শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। ওকে, আই হোপ স্লাইডটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কি স্লাইড? হ্যালো? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ। জি স্যার, স্লাইড ভিজিবল। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই যে যেভাবে বললাম আইডি রিনেম অবশ্যই করে নেবেন সবাই। আচ্ছা, আমরা ডিসকাশন 4-এ ছিলাম, আমার যতদূর মনে পড়ে। আমরা সিপিআই যে ক্যালকুলেশন, নমিনাল রিয়েল ইনকাম, এই বায়াসেস অফ সিপিআই, এই সমস্ত জিনিস আমরা পড়ছি, তাই না? আমরা এই গ্রাফগুলো দেখেছিলাম, ইনফ্লেশন এন্ড ইন্টারেস্ট রেট, ফিশার এফেক্ট। আই থিংক এই ফিশার এফেক্ট পর্যন্ত আসা হয়েছিল। কজেস অফ ইনফ্লেশন এইটুকু এখান থেকে শুরু করার কথা, তাই না? আমাকে কেউ একজন কনফার্ম করেন। কেউ একজন প্লিজ কনফার্ম করেন যে এই ফিশার্স এফেক্ট পর্যন্ত পড়া হয়েছে, তারপরে যেতে হবে, রাইট? কেউ রেসপন্স করছেন, আমি কিন্তু বুঝতে পারছি না যে আপনার ক্লাস কোন পর্যন্ত হয়েছে। আমি কি কজেস অফ ইনফ্লেশন শুরু করেছিলাম? না স্যার, এটা শুরু হয়নি। আচ্ছা, থ্যাংক এখান ইউ। থেকে শুরু হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখান থেকে শুরু হবে তাহলে। আচ্ছা, সো আমরা আহ, এর আগ পর্যন্ত যা যা দেখেছি সেটা আপনাদের মনে না থাকলে স্লাইড দেখে রিভিউ করে নিয়েন। আর প্রশ্ন থাকলেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা আজকে শুরু করতেছি কজেস অফ ইনফ্লেশন, তারপরে যাব কস্টস অফ ইনফ্লেশন। অর্থাৎ প্রথমে দেখব ইনফ্লেশন কি কি কারণে হয়, হ্যাঁ, আর সেকেন্ডলি আমরা দেখব যে ইনফ্লেশন হইলে কি কি ক্ষতি হয়। তা আপনাদের থেকে প্রথমে কিছু অ্যান্সার শুনি, যে হোয়াট ডু ইউ নো, আসলে আমাদের ইকোনমিতে মূল্যস্ফীতি বা এই যে দাম বৃদ্ধি পায়, এটার কারণ কি? কেন আসলে মূল্যস্ফীতি হয়? একটু বলেন তো আমাকে, যে কেউ বলেন। ডিমান্ড ডিমান্ড বেশি, সাপ্লাই কম। আচ্ছা, গুড। ডিমান্ড বেশি, সাপ্লাই কম, গুড রিজন। তারপর? আর কোনো রিজন? স্যার, যদি অ্যাভেলেবিলিটি না থাকে। সেটা হচ্ছে সাপ্লাই শর্টেজের কথাই যেটা বলেছে। তারপর? আর অনেক কিছু বলা যাচ্ছে। অফলাইন ক্লাস দিলে সুবিধা হইতো, যে আপনারা অনেক ধরনের অ্যান্সার বলতেন। অনলাইন ক্লাসে আপনারা রেসপন্স করতে চান না। আচ্ছা, অনেক ধরনের কারণই থাকতে পারে। আমরা
প্রথমে যে কারণগুলো দেখব সেগুলো হচ্ছে ইনফ্লেশনের কিছু ন্যাচারাল রিজন, মানে আপনার অর্থনীতিতে কোনো বাহ্যিক সমস্যা যদি নাও থাকে, আপনার একটা স্বাভাবিক অর্থনীতি যদি বিদ্যমান থাকে, তারপরেও এই তিনটা কারণে আপনার অর্থনীতিতে ইনফ্লেশন হবে: ডিমান্ড পুল, কস্ট পুশ এবং ইনফ্লেশন এক্সপেকটেশন। তিনটাই খুব মজার রিজন। প্রথম জিনিসটা হচ্ছে এই ডিমান্ড পুল ইনফ্লেশন, যেটা আপনারা যদি মাইক্রো ইকোনমিক্সে ডিমান্ড সাপ্লাই মডেল পড়ে থাকেন তাহলে এটা বোঝা খুব কঠিন হবে না। ধরেন আপনারা যখন মাইক্রো ইকোনমিক্সে ডিমান্ড সাপ্লাই পড়ছেন, তখন আপনারা জানেন যে যখন একটা প্রোডাক্টের ডিমান্ড বৃদ্ধি পায় তখন ডিমান্ড কার্ভটা রাইটওয়ার্ড এভাবে শিফট করে, তাই না? এটা আপনাদের জানা আছে। তা আমাকে বলেন তো যে এই যে ডিমান্ডটা কেন শিফট করে, বলতে পারবেন আমাকে কেন ডিমান্ড কার্ভ রাইটওয়ার্ড শিফট করে? এনিওয়ান? আপনারা কি ক্লাস করতেছেন আদৌ? আমি বুঝতেছি না, রিপ্লাই না দিলে তো মনে হচ্ছে ক্লাসে নাই লোকজন। মিস্টার নাজমুল 36, আইডি 36। স্যার একই সাপ্লাইতে ডিমান্ড বেড়ে যাচ্ছে এই জন্য রাইটওয়ার্ড শিফট করতে ইয়েস স্যার। হ্যাঁ, আপনি বলেন তো ডিমান্ড কেন শিফট করে? জি স্যার। ডিমান্ড কেন শিফট করে বলেন, মনে আছে? স্যার এই মুহূর্তে মনে হয় স্যার। মাইক্রো ইকোনমিক সিটি কিন্তু খোলার পরেই। শাইমা সাদিয়া, রোল 18, রোল 18 ক্লাসে আছে? নাই, অ্যাবসেন্ট। ওকে, তারপরে হচ্ছে সিয়াম, রোল 8। সিয়াম, নাই। শাহেদ 9। এটা কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাইতেছে রেসপন্স না করলে, বুঝেন। রোল 14, জেমিমা। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, স্যার। বলেন যে কেন ডিমান্ড কার্ভ রাইটওয়ার্ড শিফট করে বা ডিমান্ড বৃদ্ধি পাওয়ার কারণ কি? স্যার চারটা রিজন বলেছিল, যেমন ইনকাম অফ কনজিউমার বৃদ্ধি পেলে, তারপর রিলেটেড গুডস এর প্রাইস বৃদ্ধি পেলে, আচ্ছা, দেন গুড হচ্ছে কনজিউমার টেস্ট অ্যান্ড প্রেফারেন্স, গুড। তারপর এক্সপেকটেশন অফ কনজিউমার, তারপর নাম্বার অফ বায়ার্স যদি বৃদ্ধি পায়। এই কয়টা রিজনে হচ্ছে ডিমান্ড কার্ভ ভেরি গুড। রাইটওয়ার্ড আচ্ছা, হয়। সো ডিমান্ড যখন বৃদ্ধি পায় সাধারণভাবেই আমরা দেখতে পাই যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা চেঞ্জ হয়ে যায় এবং প্রাইস লেভেল উপরের দিকে উঠে যায়, তাই না? সো ডিমান্ড ইনক্রিজ করার মাধ্যমে প্রাইস ইনক্রিজ করে, এটা একটা রিজন আমরা দেখছি। এখন এই জিনিসটা আপনি আপনার পুরো দেশের পার্সপেক্টিভে চিন্তা করেন যে এই ডিমান্ডটা শুধুমাত্র আপনার একটা প্রোডাক্টের, বা ওই যে আইসক্রিমের কথা বলা হয়েছিল, এটা আইসক্রিমের ডিমান্ড না, বরং এটা হচ্ছে আপনার দেশের সামগ্রিক ডিমান্ড। এটাকে আমরা বলতেছি এগ্রিগেট ডিমান্ড, এডি। ঠিক আছে? সো এইখানে হচ্ছে আপনার প্রাথমিকভাবে একটা এডি নট ছিল, এদিকে এডি 1। আপনার দেশের সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাইছে। কিভাবে বাড়তে পারে? যে দেশের মানুষের সামগ্রিক আয় রোজগার বাড়ছে। অন অ্যান এভারেজ দেশের একটা বড় অংশের মানুষের ইনকাম লেভেল বেড়ে গেছে, অথবা কোনো বলা যায় যে কারণে, ধরা যাক স্টক মার্কেট বুম অথবা ফরেন ইনভেস্টমেন্ট, এগুলো বৃদ্ধি পাওয়ার কারণে দেখা যাচ্ছে যে মানুষের ওভারঅল গুডস অ্যান্ড সার্ভিসের চাহিদা বেড়ে গেছে। তো যখন মানুষ বেশি পারচেস করতে চায়, বাজারে সামগ্রিকভাবে চাহিদা বৃদ্ধি পায়, তখন ওভারঅল প্রাইস লেভেল যেটা, সেটা ধীরে ধীরে বাড়তে থাকে। তো আমরা সিপিআই ইনফ্লেশনে বা জিডিপি ডিফ্লেটর ইনফ্লেশনের মাধ্যমে দেখতে পাবো যে আস্তে আস্তে প্রাইস লেভেল উপরের দিকে ইনক্রিজ করতেছে। তো এই ফেনোমেনাটা আমরা যদি একটু সাইক্লিক্যাল ওয়েতে ব্যাখ্যা করতে চাই, যে ম্যাক্রো ইকোনমিতে কোনটার পর কোনটা ঘটে, সেটা যদি আমরা একটু দেখাইতে চাই, আমরা একটা সুন্দর গ্রাফে যাব। দেখেন, গ্রাফটা হচ্ছে এরকম যে প্রথমে আপনার দেশের অ্যাগ্রিগেট ডিমান্ড বৃদ্ধি পাইলো। কি কারণে? যে সামগ্রিকভাবে আয় বা হচ্ছে স্টক মার্কেট বুম বা ইনভেস্টমেন্ট, এই ধরনের যে কোনো কিছু বৃদ্ধি পাইছে। সো অ্যাগ্রিগেট ডিমান্ড বৃদ্ধি পাইলে আপনার যে
ফার্মগুলো আছে, কোম্পানিগুলা, তারা আসলে বেশি উৎপাদন করতে চায় টু স্যাটিসফাই দ্য ওভারঅল ডিমান্ড অফ ইউর ইকোনমি। ফার্মের প্রোডাকশন বৃদ্ধি করতে হবে। প্রোডাকশন বৃদ্ধি করতে গেলে প্রাইমারিলি ফার্মের প্রয়োজন আসলে ওয়ার্কার্স। সো ওয়ার্কারের ডিমান্ড বৃদ্ধি পাবে। এখন ওয়ার্কারের ডিমান্ড যখন বৃদ্ধি পাচ্ছে, আমাদের ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়ামের সিস্টেম অনুযায়ী এই ওয়ার্কারেরও প্রাইস বৃদ্ধি পাবে। সো ওয়ার্কারের প্রাইসটা হচ্ছে ওয়েজ, তার বেতন, এবং এই ওয়েজটা হচ্ছে ওই ফার্মের জন্য প্রোডাকশন কস্ট। সো ইকোনমিতে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে ফার্মকে তার প্রোডাকশন কস্ট বাড়াইতে হইতেছে ডিউ টু স্যাটিসফাই দ্য ইনক্রিজিং ডিমান্ড অ্যান্ড আর্ন মোর প্রফিট। ফার্মকে ওয়েজেস বাড়াইতে হচ্ছে। এখন ওয়েজ বাড়ায় যখন সে অতিরিক্ত ওয়ার্কার হায়ার করবে, হায়ার প্রোডাকশন করবে, এই যে ওয়েজেস বাড়ানোর কারণে তার কস্ট বৃদ্ধি পাইলো, এটাকে সে মিটিগেট করবে কিভাবে? সে নিজের যে সব প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো বা সার্ভিসগুলোর প্রাইস বাড়াই দিবে। তো এইভাবে করে আপনার ইকোনমি সামগ্রিক চাহিদা বাড়ার মাধ্যমে আপনার ফার্মের প্রাইসেস বৃদ্ধি পায়। এবং মজার বিষয় হচ্ছে এই ওয়েজেস যে বৃদ্ধি পাইলো, বেতন বা হচ্ছে স্যালারি বৃদ্ধি পাইলো ওয়ার্কারদের, এর মানে হচ্ছে আপনার জনসাধারণের ইনকাম বৃদ্ধি পাইলো। এখন জনসাধারণের ইনকাম বৃদ্ধি পাইলে কি হয়? আমরা জানি, একটু আগেই বলছি যে অ্যাগ্রিগেট ডিমান্ড আবার বৃদ্ধি পায়। সো এইভাবে একটা লুপের মাধ্যমে কন্টিনিউয়াসলি ডিমান্ড পুল ইনফ্লেশন হইতে থাকে। অন্য কোনো ঘটনা না ঘটলেও ইকোনমিতে এরকম সাইক্লিক্যালি ধীরে ধীরে ইনফ্লেশন 1-2% করে বাড়তে থাকে। এটাকেই বলে ডিমান্ড পুল ইনফ্লেশন। সেকেন্ডলি, কস্ট পুশ ইনফ্লেশন একটা সহজ ঘটনা। এটাও এখানেও আপনি চিন্তা করেন যে আপনার একটা ইনিশিয়াল ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়াম আছে। এখন আমরা জানি কিছু কারণে সাপ্লাই চেঞ্জ হয়, ঠিক আছে? যেমন উৎপাদন খরচ বৃদ্ধি পাইলে সাপ্লাই কার্ভে কি চেঞ্জ আসে, কে বলতে পারবে? লেফটওয়ার্ড শিফট করবে। ভেরি গুড। সাপ্লাই কার্ভ বাম দিকে শিফট করে চলে আসবে। কেন শিফট করতেছে? সাপ্লাই আসলে কমে যাচ্ছে, তাই তো? তো যখন আপনার প্রোডাকশন কস্ট বৃদ্ধি পাইলো, তখন অ্যাজ এ সাপ্লায়ার সে দেখতেছে যে সেম ইউনিট প্রোডাকশনে এখন যে রেভিনিউ আসে তার চাইতে কস্ট বেশি, ঠিক আছে? সো এই কস্টকে মিনিমাইজ করতে যেয়ে আলটিমেটলি সে সাপ্লাই কমাই দিবে। সো ইকোনমি যে টোটাল সাপ্লাই, এটাকে যদি আমরা এগ্রিগেট সাপ্লাই চিন্তা করি, এএস, সামষ্টিক যোগান, কিছু কারণে আপনার এই সামষ্টিক যোগান কমে যেতে পারে। যেমন এই যে উৎপাদন খরচের কথা বললাম, খুব সহজ একটা উদাহরণ দিই। যেমন ফুয়েল প্রাইস গত 2019-20-এর দিকে আপনাদের মনে থাকার কথা, হঠাৎ করে একদিন রাতের বেলা সরকারি প্রজ্ঞাপন জারি হইল যে পেট্রোল, ডিজেল, অকটেন এই সমস্ত জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাবে। অকটেনের দাম 89 টাকা থেকে প্রায় 135 টাকায় চলে গেল, 50% দাম বৃদ্ধি পাইলো। হ্যাঁ, এইভাবে পেট্রোল, ডিজেল সবকিছুর দাম বৃদ্ধি পাইছে। সো ফুয়েলের প্রাইস ইনক্রিজ করার মাধ্যমে যেটা হইলো, আপনার ট্রান্সপোর্টেশন খরচ বেড়ে গেল, এর সাথে সাথে আপনার প্রোডাকশনের অন্যান্য কষ্ট বৃদ্ধি পাইলো। কারণ ফুয়েল প্রাইস ইনক্রিজ করলে যেটা হবে, পাওয়ার জেনারেশন, তারপরে আপনার কি বলে যে আপনার ফার্মের যেই ইলেকট্রিসিটি বিল, আপনার ফুয়েল কনজাম্পশন, অন্যান্য অনেক ধরনের কস্ট ইনক্রিজ করে। সো এই কারণে ইকোনমির বেশিরভাগ পণ্যেই এই ফুয়েল প্রাইসের ইনক্রিজটা একটা রিফ্লেকশন দেখা যায়। যেমন প্রাইস লেভেল যদি ইকোনমিতে আগে পি নট থাকে, দেখা যাবে ফুয়েল প্রাইস ইনক্রিজ করার ফলে সামষ্টিকভাবে আপনার উৎপাদন খরচ বাড়ছে, সাপ্লাই কমে গেছে, সো একটা ইনফ্লেশন হয়েছে, প্রাইস লেভেল আগের চেয়ে বেড়ে গেছে। সো এইভাবে করে ইকোনমিতে যখনই একটা জেনারিক উৎপাদন খরচ বেড়ে যায়, ইন জেনারেল যে সমস্ত প্রোডাক্ট আমাদের মানে কাঁচামাল বা ফুয়েল এই ধরনের যা যা আছে, যেটা আমার বেশিরভাগ উৎপাদনের ক্ষেত্রে কাজে লাগে, এরকম জিনিস যখন কস্টলি হয়ে যায়, দাম বৃদ্ধি পায়, তখন ইকোনমির সমস্ত পণ্যে একটা ইনফ্লেশন বা মূল্যস্ফীতি দেখা দেয়। থার্ড হচ্ছে ইনফ্লেশন এক্সপেকটেশন। এটা খুব মজার একটা কারণ। দেখেন, এক্সপেকটেশন মানে হচ্ছে মানুষ মানে আশা করতেছে ইনফ্লেশন হবে, ধারণা করতেছে। এই ধারণা থেকে যে ইনফ্লেশনটা তৈরি হয়, এইটাকে আবার ইনফ্লেশন সাইকোলজি বলা হয় বা সাইকোলজিক্যাল ইনফ্লেশন। জিনিসটা কেমন? খুব ইন্টারেস্টিং। ধরেন এখন হচ্ছে ধরা যাক এখন হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাস, ঠিক আছে? এবং ফেব্রুয়ারির পরে মার্চ মাসে রমজান আসতেছে, রোজা হবে।
সো সাধারণতই আমরা ধারণা করি যে রমজান মাসে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে, এটা আমাদের একটা এক্সপেকটেশন। এই এক্সপেকটেশন থেকে বায়াররা কি করে? এজ এ বায়ার, আপনি বা আপনার ফ্যামিলি মেম্বার, ধরেন আপনার বাবা মা যেই বাজার করে না কেন, যখন তারা ধারণা করতেছে যে সামনে দাম বাড়তে পারে, দেয়ার ইজ আ বিগ চান্স যে সামনে দাম বাড়বে, তখন তারা কি করে বলেন তো? আগে থেকে কিনে রাখে, স্টক করে রাখে। এক্স্যাক্টলি, তারা আগে থেকে বিভিন্ন জিনিস কিনতে চায়, যেমন আহ হইতে পারে ছোলা বা হচ্ছে খেজুর বা হচ্ছে আপনার তেল, চিনি, বিশেষ করে যে জিনিসগুলা প্রতিদিন ইফতারিতে দরকার হবে, এই সমস্ত জিনিস প্রচুর পরিমাণে তারা কিনতে চায়। সো দেখেন, এই ফেব্রুয়ারি মাসে বৈশাই, মার্চ কিন্তু এখনো হয় নাই, আমি চিন্তা করতেছি কোন মাসের কথা, ফেব্রুয়ারি মাসেই আমার ওভারঅল ডিমান্ড আগের চেয়ে বৃদ্ধি পাইছে। অ্যাগ্রিগেট ডিমান্ড আগে এতখানি ছিল, এখন অ্যাগ্রিগেট ডিমান্ড বেড়ে ডান দিকে শিফট করলো। কেন শিফট করলো? বিকজ আমি এক্সপেক্ট করতেছি মার্চ মাসে দাম বাড়বে। ফাইন, দাম যে বাড়বে এটা আপনি যেমন বুঝেন, বাজারে বিক্রেতারাও নিশ্চয়ই বুঝে। তো বিক্রেতারা কি করবে? দাম বাড়া এক্সপেক্ট করলে ওরা কি করে বলেন দেখি? সাপ্লাই বাড়া দিবে। সাপ্লাই বাড়ায় দিবে স্যার। বাড়া দিবে। ওরা কি তখন বেশি বেচতে চায়? ভালো করে চিন্তা করে সাপ্লাই দেখেন। স্যার ওই মাসের জন্য কমায় দিবে, ফেব্রুয়ারির জন্য। Exactly. তখন ওরা স্টক করবে, তখন ওরা গোডাউনে জিনিসপাতি ঢুকায় রাখবে, তেলের যেই আপনার কার্টুন আছে, তেলের কার্টুন গুলা লুকায় রেখে দিবে। ঠিক আছে, সাপ্লাই ফল করবে। যেমন আমরা দেখছি না, এই যে তেলের ট্যাঙ্কার হচ্ছে বঙ্গোপসাগরে বসে রয়েছে, তেল নিয়ে বসে আছে। হ্যাঁ, তেলবাহী মানে তেলবাহী জাহাজ না, ওটারে কি বলে, যে তেল আমদানি করা তেলের যে জাহাজ ছিল সেটা। লাইটার তারপরে আমরা কারণ বাজারের 2 তলার মধ্যে রেট দিয়ে ভোক্তা অধিকার পাইলো যে বিশাল বিশাল তেলের বস্তা ওখানে আছে, কিন্তু বাজারে আসতেছে না। হ্যাঁ, এরকম চিনি বা হচ্ছে লেবুর দাম 80 টাকা হয়ে গেল, শসার দাম বেড়ে গেল। এগুলা প্রায়শ প্রত্যেক বছরই দেখা যায়। এই বছর তুলনামূলকভাবে কম হয়েছে, বাজার অনেকটাই নিয়ন্ত্রণে ছিল গভর্নমেন্ট পলিসির কারণে। বাট সাধারণত এটাই দেখা যায় যে সাপ্লায়াররা চিন্তা করে সামনে যখন দাম বাড়বে আমি তখন বেশি বিক্রি করব, তখন সাপ্লাই বাড়াবো, এখন সাপ্লাই কমাই দিব, এখন এই জিনিসগুলোকে মজুত করে রাখবো, কম দামে কেনা আছে এগুলা থাক, যখন দাম বাড়বে তখন বিক্রি করব। সো দেখেন, মার্চ আসার আগে ফেব্রুয়ারি মাসেই আপনার অ্যাগ্রিগেট ডিমান্ডে ইনক্রিজ হইতেছে, অ্যাগ্রিগেট ডিমান্ড বাড়তেছে, অন্যদিকে অ্যাগ্রিগেট সাপ্লাই ডিক্লাইন করতেছে, ফল করতেছে। এর ফলাফল কি? আপনার ইকুইলিব্রিয়াম ইনিশিয়ালি ছিল এই পয়েন্টটাতে, আপনার প্রাইস লেভেল ছিল এই জায়গায়, এবং এর পরবর্তীতে নতুন ইকুইলিব্রিয়াম হয়ে গেল এই পয়েন্টে, আপনার প্রাইস লেভেল বেড়ে চলে আসলো এই জায়গায়। এবং দেখেন, পণ্য বা সেবার যে পরিমাণ, এইটা কিন্তু বেচা কেনার যে পরিমাণ, কোয়ান্টিটি, এটা মানে হালকা ইনক্রিজ করছে হয়তো, বা কাছাকাছি পরিমাণই আছে, কিছুটা হয়তো ইনক্রিজ করছে, বাট প্রাইস লেভেল অনেকখানি ইনক্রিজ করে। এবং মজার বিষয় দেখেন, এটা কখন ইনক্রিজ করছে? ফেব্রুয়ারি মাসে, নট মার্চ। রমজানের আগে থেকেই এই ইনফ্লেশনটা দেখা যায়। এই জিনিসটাকে আমরা বলতেছি ইনফ্লেশন এক্সপেকটেশন। সো যখনই ইকোনমিতে এমন কোনো ঘটনা ঘটে যার ফলে বায়ার সেলাররা চিন্তা করতে থাকে যে সামনে একটা দাম বাড়তে পারে, তখন এই চিন্তার ফলাফল হিসেবে তাদের যে আচরণ, এই আচরণ থেকে অটোমেটিক্যালি ওই সময়টাতেই ইনফ্লেশন ক্রিয়েটেড হয়। এটাই হচ্ছে ইনফ্লেশন এক্সপেকটেশন। একইভাবে যদি বায়াররা সেলাররা একসাথে চিন্তা করে যে সামনে দাম কমতে পারে, হ্যাঁ, প্রাইস ফল করবে, তখন তাদের আচরণের ফলাফল হিসেবে ইমিডিয়েটলি ওই পিরিয়ডেই কিছুটা দাম ফল করে। এই ঘটনাই হচ্ছে ইনফ্লেশন এক্সপেকটেশন। আমি কি 3টা ঘটনা আপনাদেরকে বুঝাইতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? ওকে, থ্যাংক ইউ। এর পরেরটায় আমরা যাই। ইনফ্লেশন এক্সপেকটেশন শেষ, এবার আসেন আদার কস্টস। এছাড়াও ইনফ্লেশন আসলে অনেকগুলা কারণ আছে, যেমন মানিটারি পলিসি। একটু পরে আমি জিনিসটা বুঝাবো। মানিটারি পলিসি বলতে আসলে মুদ্রানীতি, সেন্ট্রাল ব্যাংক যেভাবে টাকার সাপ্লাইকে নিয়ন্ত্রণ করে, টাকার সাপ্লাই বাড়াইলে কিভাবে ইনফ্লেশন হয়, সেই সংক্রান্ত বিষয় হচ্ছে মানিটারি পলিসি। এটা নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। যে কোনো ধরনের বাণিজ্যিক অবরোধ যদি আরোপ করা হয়, যেমন হচ্ছে ইউএস চায়না এখন যেরকম ট্রেড রেস্ট্রিকশন চলতেছে বা ট্যারিফ চলতেছে, যে আপনি ধরেন এই দেশ থেকে আমদানি করবেন না, বা হচ্ছে তাদের সাথে আপনি বাণিজ্য করবেন না, ট্যাক্স বসায় দিলেন, হাই রেটে ট্যারিফ বসায় দিলেন, তখন কি হবে? আমদানি রপ্তানি ফল করবে, এর ফলে
দাম বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং গভর্নমেন্ট যখন তার বাজেট ঘাটতি পূরণ করার জন্য ট্যাক্স ইনক্রিজ করে, বিভিন্ন প্রোডাক্টের স্টেজ বাই স্টেজ প্রোডাকশনে ট্যাক্স ইম্পোজ করে বা জনগণের আয়কর বাড়ায় দেয়, তখন কিন্তু ইনফ্লেশন হয়। আমরা জানি ভ্যালু এডেড ট্যাক্স বা ভ্যাট বলে একটা জিনিস আছে। আপনাদেরকে যখন আমি জিডিপির ভ্যালু এডেড অ্যাপ্রোচটা পড়াইছিলাম, যে স্টেপ বাই স্টেপ ভ্যালু এডিশনটাকে যোগ করে আমরা জিডিপি করি, তো মজার বিষয় হচ্ছে গভর্নমেন্ট তখন এই স্টেপ বাই স্টেপ যে প্রসেস, এর প্রত্যেকটা স্টেপের উপরে আলাদা করে সেই ভ্যাট ট্যাক্স বসাইতে পারে। এটাকেই বলে ভ্যালু এডেড ট্যাক্স। যে আপনার যখন একজন ফ্লাওয়ার প্রডিউসার, সে হুইট থেকে ফ্লাওয়ার প্রডিউস করে 50 টাকা দামে সেল করতেছে, 20 টাকায় ফ্লাওয়ার কিনে 50 টাকায় সেল করতেছে, সে কিন্তু 30 টাকার ভ্যালু অ্যাড করতেছে। সরকার এই 30 টাকা ভ্যালু এডিশনের উপরে 10% ট্যাক্স বসায় 3 টাকা তার কাছ থেকে নিয়ে নিবে। সো এই ভ্যালু এডিশনের ফলে যেটা হচ্ছে, আলটিমেটলি ফাইনাল প্রোডাক্টের যে প্রাইস, এখানে প্রচুর পরিমাণে ভ্যাট এডিশন হয়ে দাম বৃদ্ধি পাইতে পারে। এরপরে গভর্নমেন্ট যদি উৎপাদন বাড়ানো ব্যতীত উৎপাদন বৃদ্ধি না করেই স্পেন্ডিং বাড়ায় দেয়, যেমন ধরেন একটা প্রজেক্ট নিছে যে একটা পদ্মা সেতু তৈরি করবে বা একটা মেট্রো রেল তৈরি করবে, এই প্রজেক্টে বাজেট হইলো 5,000 কোটি টাকা, কিন্তু এই একই প্রজেক্ট বিভিন্ন এদিক সেদিক পরিবর্তন করার পরে 7,000 কোটি টাকা খরচ করে ফেললো গভর্নমেন্ট, কিন্তু এই একটা পদ্মা সেতুই তারা উৎপাদন করছে, প্ল্যানের চাইতে তেমন বেশি তারা উৎপাদন করে নাই। তো এই যে 2,000 কোটি টাকা এক্সট্রা খরচ তাদের হয়েছে, এইটা তখন সরকার পাবলিকের পকেট থেকেই বা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েই খরচটা করবে। এই জিনিসটা পরবর্তীতে ইকোনমিতে ইনফ্লেশন তৈরি করবে। এরপরে গভর্নমেন্ট যখন প্রাইস কন্ট্রোল করার চেষ্টা করে, যেমন আপনারা মাইক্রো ইকোনমিক্সে প্রাইস সিলিং বা প্রাইস ফ্লোরিং পড়ছেন, কেউ একজন বলেন তো প্রাইস সিলিং ইম্পোজ করলে কি হয়? বলতে পারবেন? ইনফ্লেশন বেড়ে যাবে। কি হয়? হ্যাঁ হ্যাঁ, ইনফ্লেশন বেড়ে যাবে স্যার। কিভাবে? প্রাইস সিলিং মানে কি? প্রাইস সিলিং হইলো যে তোমার ইকুইলিব্রিয়ামের নিচে একটা প্রাইস আটকায় দেওয়া, মনে আছে? যে একটা জায়গায় ইকুইলিব্রিয়াম আছে, তুমি ইকুইলিব্রিয়ামের নিচে প্রাইস সিলিং করে দিছো যে এর উপরে প্রাইস চার্জ করা যাবে না। তখন আসলে কি হয়? উৎপাদন কমে যায়। উৎপাদন কমে গেলে বাজারে শর্টেজ দেখা দেয়, এবং এই শর্টেজকে গভর্নমেন্ট তখন আর নিয়ন্ত্রণ করতে পারে না। তখন এই প্রাইস সিলিংটা লং রানে আর কাজ করে না, ইকুইলিব্রিয়াম ব্রেকডাউন হয়ে প্রাইস লেভেল বৃদ্ধি পাইতে থাকে। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রাইস কন্ট্রোল বা রেগুলেশনের আলটিমেট ফলাফল। এরপরে হচ্ছে ওয়েজ প্রাইস স্পাইরাল, যেটা তোমাদেরকে একটু আগে বুঝাইছি, যে যখন অ্যাগ্রিগেট ডিমান্ড বাড়ে আস্তে আস্তে ওয়েজ বাড়ে, সেখান থেকে প্রাইস বৃদ্ধি পায়। ফলাফল হিসেবে তোমার ওয়েজ থেকে আবার অ্যাগ্রিগেট ডিমান্ড বাড়ে, আবার হচ্ছে তোমার প্রাইস বৃদ্ধি পায়। এটা একটা স্পাইরাল বা লুপ হিসেবে চলতে থাকে। কারেন্সি ডিভ্যালুয়েশন মানে মুদ্রার মান কমায় ফেলা, এর ফলাফল হিসেবেও তোমার মূল্যস্ফীতি হয়। যতই তোমার মুদ্রার মান ফরেন কারেন্সির তুলনায় কমতে থাকবে, তখন তোমার ইকোনমিতে ইনফ্লেশন হবে। তোমার আমদানি করা পণ্যের দাম বাড়তে থাকবে, তোমার কারেন্সির পাওয়ার কমে যাবে, এবং একটা বড় লেভেলের ইনফ্লেশন ক্রিয়েটেড হবে। এবং এই কারেন্সি ডিভ্যালুয়েশনটা মজার বিষয় হলো, সেন্ট্রাল ব্যাংক সামটাইমস এটা নিজেরাই করে, মুদ্রার মান কমায় ফেলে, বিকজ দে ওয়ান্ট টু এক্সটেন্ড এক্সপোর্ট। তারা এক্সপোর্ট বাড়াইতে চাইয়া অনেক সময় কারেন্সি ডিভ্যালু করে ফেলে, এবং ফরেন কারেন্সি বা রিজার্ভ বাড়ানোর খাতিরে অনেক সময় নিজের মুদ্রার মান কমায় ফেলে। সেক্ষেত্রে ইকোনমিতে, আমাদের ডোমেস্টিক ইকোনমিতে বড় লেভেলের ইনফ্লেশন দেখা দেয়। এর বাইরে যাবতীয় ধরনের যে করাপশন আছে, যেমন তোমার ঋণ খেলাপি, টাকা পয়সা পাচার, করাপশন, ঠিক আছে, বা হচ্ছে সিন্ডিকেট করা, এই সমস্ত সিন্ডিকেট, টাকা পাচার, এই সব জিনিসই আসলে তোমার ন্যাচারাল যে সাপ্লাই চেইন আছে একটা ইকোনমির, এই সাপ্লাই চেইনকে ভেঙে ফেলে এবং ইনফ্লেশন ক্রিয়েট করে। তো এই হচ্ছে ইনফ্লেশনের যাবতীয় কারণসমূহ। এবার আসো কস্টস অফ ইনফ্লেশন। ইনফ্লেশন হইলে আসলে ক্ষতিটা কি? প্রথম সবচেয়ে বড় এবং প্রধান ক্ষতিটাই হচ্ছে ড্রপ ইন দ্য পারচেসিং পাওয়ার অফ ইউর কারেন্সি। তোমার মুদ্রার ক্রয় ক্ষমতা কমতে থাকবে। ঠিক আছে? তুমি যতই টাকা বাঁচাও না কেন, টাকা সেভ করো না কেন, আস্তে আস্তে তোমার ওই টাকার মান কমবে, এবং দিন যত যাবে এটা দিয়ে তুমি কম পণ্য কিনতে পারবা। সো এটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি। দ্বিতীয় যে ক্ষতি, এটাকে বলা হয় শু লেদার কস্ট। নামটা শুনতে অদ্ভুত লাগতেছে, জিনিসটা একটু মজার। দেখো, যখন ইনফ্লেশন হয়, তোমার টাকার ভ্যালু কমতে থাকে, তোমার মাথায় একটা টেনশন ঘুরবে যে কিভাবে করে আমার আয় করা টাকা বা আমার যে সেভিংস, এর মূল্য ধরে রাখা যায়, কিভাবে আমি এই আমার সেভিংসের
ভ্যালুটা বাঁচাইতে পারি। সো ভ্যালু বাঁচানোর স্বার্থে তুমি কিছু উপায় বের করবা যেখানে টাকা রাখলে কন্টিনিউয়াসলি কিছু পার্সেন্টে টাকা বাড়তে থাকে। যেমন সহজ উদাহরণ হইতেছে, তুমি ব্যাংকে টাকা রাখতে চাইবা, ব্যাংক তোমাকে ইন্টারেস্ট দিবে। সো ইনফ্লেশনের সাথে সাথে তোমার ব্যাংকের যেই কি বলে ক্যাপিটাল অ্যামাউন্ট সেটাও বাড়তে থাকবে, ইন্টারেস্টটা যোগ হইতে থাকবে, তাহলে টাকার ভ্যালু মোটামুটি অ্যাডজাস্টেড হবে ইনফ্লেশনের সাথে। এটা একটা তোমার চিন্তা থাকতে পারে। সো এক্ষেত্রে তুমি টাকা পকেটে রাখবা না, তুমি রাখবা ব্যাংকে, তুমি রাখবা এটিএম কার্ড, তুমি করবা ক্রেডিট কার্ড। তোমাকে একটু এক্সট্রা মানে কিছু হ্যাসেল পোহাইতে হবে। তোমার পকেটে রাখার যেই সুবিধাটা এটা তুমি না নিয়ে তুমি ব্যাংক বা হচ্ছে ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট অনেক ধরনের কাজ তোমাকে করতে হবে। তুমি যদি আরো বুদ্ধিমান হও, তুমি অ্যাসেট কিনবা, ঠিক আছে, তোমার গোল্ড কিনতে হবে বা হচ্ছে ল্যান্ড কিনতে হবে। সো যদি জমি কিনো বা অ্যাসেট কিনো, তোমার সেক্ষেত্রে কিস্তি দিতে হবে। বা যদি তুমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করো, সেখান থেকে তোমার প্রফিটের জন্য শেয়ার মার্কেটকে অবজার্ভ করতে হবে। এছাড়াও আরো যত ধরনের উপায় আছে, তুমি আসলে এই সব উপায়গুলাই গ্রহণ করতেছো টাকার ভ্যালু ধরে রাখার জন্য। ইফ দেয়ার ওয়াজ জিরো ইনফ্লেশন, ইনফ্লেশন যদি না থাকতো, তাহলে তোমাকে এই সমস্ত হ্যাসেল গুলা পোহাইতে হইতো না, এই যাবতীয় সমস্যা তোমার হইতো না। সো সুলেদার কস্ট হচ্ছে আলটিমেটলি দ্য টাইম অ্যান্ড এফোর্ট, টু ম্যানেজ দ্য ভ্যালু অফ ইউর মানি। তোমার টাকার ভ্যালু ধরে রাখার জন্য, তোমার টাকার ভ্যালু ম্যানেজ করার জন্য যে এক্সট্রা টাইম অ্যান্ড এফোর্ট তোমার কাছ থেকে চলে যাচ্ছে, এই কস্টটাকে বলা হয় শু লেদার কস্ট। ওকে, সো এখন শু লেদার জুতার চামড়া কেন নামটা এরকম হয়েছে, কারণ জার্মানিতে একটা বড় লেভেলের ইনফ্লেশন হয়েছিল একটা সময়, একটু পরে গল্পটা বলবো। এই ইনফ্লেশনে মানুষের হ্যাসেল এতটাই বেড়ে গেছিল, টাকা ম্যানেজমেন্টের প্যারাটা এতই বেশি হয়েছিল যে এই যে দৌড়াদৌড়ি করতে করতে মানুষের জুতার চামড়া ক্ষয় হয়ে যেত। সেখান থেকে আসছে শু লেদার কস্ট। থার্ডলি, মেনু কস্ট। মেনু কস্ট ব্যাপারটা একটা ফার্ম বা প্রোডাকশন কোম্পানির সাথে রেলেভেন্ট। সো মেনু শব্দটা শুনলে ফার্স্টে আমাদের মাথায় আসবে রেস্টুরেন্ট। তো চলো রেস্টুরেন্ট দিয়ে চিন্তা করি। একটা রেস্টুরেন্ট যখন দেখবে অর্থনীতিতে ওভারঅল দামের স্তর বাড়তেছে, তার যেই র ম্যাটেরিয়ালস বা হচ্ছে তার বিজনেসের অপারেটিং কস্ট এগুলা বাড়ার সাথে সাথে সে নিজের যেই পণ্যগুলা বা সার্ভিসগুলা এগুলার দাম বাড়াইতে থাকবে। এগুলো বাড়াইতে গেলে তার কি করতে হবে, তার যে মেনুটা ছিল বা ক্যাটালগ ছিল এইটাকে তার কন্টিনিউয়াসলি কিছুদিন পর পরই রিপ্লেস করা লাগবে। আমরা রেস্টুরেন্টে গেলে মাঝে মধ্যে দেখি যে প্রাইসের উপরে প্রাইস ট্যাগ বসায় রাখছে, হ্যাঁ, ওই প্রাইস ট্যাগের উপরে নতুন প্রাইস লিখে রাখছে, বা মেনুগুলার উপরে যে প্রাইস ঢেকে রাখছে। হ্যাঁ, অনেক সময় 2 মাস পরে যায় দেখি যে আগের মেনুটা আর নাই, নতুন করে মেনু প্রিন্ট করছে, হ্যাঁ, নতুন ডিজাইন করছে, নতুন করে প্রাইস লেভেল দিছে। সো একটা রেস্টুরেন্টকে এভাবে প্রাইস চেঞ্জ করা লাগে, প্রায় মানে ইনফ্লেশন হইলে ঘন ঘন চেঞ্জ করা লাগে। তো দেশে এরকম কয়েক লাখ রেস্টুরেন্ট আছে। শুধু রেস্টুরেন্ট না, এই কাজটা দেশের সমস্ত ব্যবসাকেই করতে হয়। তো তুমি চিন্তা করো একটা লার্জ মাল্টিন্যাশনাল কর্পোরেশন বা একটা কি বলে যে কংগ্লোমারেট বিজনেস, যাদের থাউজেন্ডস অফ প্রোডাক্টস থাকে, ইনফ্লেশন হইলে এই থাউজেন্ডস অফ প্রোডাক্টস এর প্রত্যেকটার প্রাইস আপডেট করা লাগে, এবং এমন ভাবে আপডেট করা লাগে যাতে প্রফিট মার্জিন ঠিক থাকে। এই কাজটা একজন ব্যক্তি বা যে অপারেটিং অফিসার তার পক্ষে সম্ভব না। এই লার্জ কংগ্লোমারেটের ক্ষেত্রে প্রাইস অ্যানালিস্ট হিসেবে কিছু লয়ার বা আলাদা পজিশন ক্রিয়েট করে চাকরি দিয়ে বেতন দিয়ে লোক রাখা লাগে। মোটামুটি হাই প্রাইসে কিছু লোক কিন্তু এই অ্যানালিস্ট হিসেবে কাজ করে। সো তোমার এই যে খরচটা হইতেছে প্রাইস চেঞ্জ করার জন্য, দ্য কস্ট অফ চেঞ্জিং ইয়োর প্রোডাক্টস প্রাইস, ইনফ্লেশনের জন্য তুমি তোমার প্রোডাক্টস এর প্রাইস চেঞ্জ করতে যায় নতুন মেনু প্রিন্ট করতেছো, নতুন ক্যাটালগ বানাচ্ছো, প্রাইস অ্যানালিস্ট হায়ার করতেছো, এবং তোমার যে লয়াল কাস্টমার বেস এটা অনেক ক্ষেত্রে কমে যাইতে পারে প্রাইস চেঞ্জ করলে। এই যে যাবতীয় রিস্ক বা কস্ট তুমি ফেস করো, এটাকেই বলা হচ্ছে মেনু কস্ট। আচ্ছা, আশা করি আমি বুঝাইতে পারছি। এখানে কারো কনফিউশন আছে শু লেদার কস্ট এবং মেনু কস্টে? কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। ওকে, এরপরে আসেন ইনফ্লেশন ক্যান অল্টার ইন্ডিভিজুয়ালস ট্যাক্স লায়াবিলিটি। খুবই ইন্টারেস্টিং বিষয়। ধরেন আমি একজন চাকরিজীবী, আমার বেতন হইতেছে 2.5 লাখ টাকা বছরে, আমার ট্যাক্স দিতে হয় না, কারণ সরকারের নিয়ম হইতেছে 3 লাখ টাকার উপরে গেলে ট্যাক্স দিতে হবে, এর নিচে যারা আছে তাদের ট্যাক্স দেওয়া লাগবে না, মানে ইনকাম ট্যাক্স যেটা ভ্যাট ট্যাট তো প্রাইস দিয়েই কাইটা নেয়।
কিন্তু ইনকাম ট্যাক্স আমার থেকে নিবে না, কারণ আমার বেতন কম। এখন এই যে আমরা জানি যে ধীরে ধীরে আপনার ইনফ্লেশনের সাথে জীবনযাত্রা অ্যাডজাস্ট করার জন্য সামটাইমস বেতন বাড়ায় দেওয়া হয়, কিছু প্রাইভেট কোম্পানি করে, আবার সরকারি বেশিরভাগ জবের ক্ষেত্রেই এই ইনক্রিমেন্টটা থাকে। প্রত্যেক বছর জুলাই মাসে 5% করে বেতন বাড়ানো হয় সরকারি চাকরিজীবীতে। তো এই যে 5% বেতন বাড়াইছে, এটা কেন বাড়াইছে? ইনফ্লেশনের কে অ্যাডজাস্ট করার জন্য। তো এখন ইনফ্লেশনও ধরেন 5% বাড়ছে, আমার বেতনও 5% বাড়ছে, তার মানে কি আলটিমেটলি আমার জীবনযাত্রার মান কিন্তু একই রকম আছে, বা আমার পারচেসিং পাওয়ার, ক্রয় ক্ষমতা সিমিলার আছে। এখন এই যে 5% বেতন আমার বাড়াইতে থাকলো, বাড়াইতে বাড়াইতে একটা পর্যায়ে আমার বেতন কিন্তু 3 লাখের উপর চলে যাবে। 3 লাখের উপর চলে যাওয়া মানে হচ্ছে আমাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু দেখেন আমার রিয়েল ইনকাম কিন্তু আগের মতোই আছে, রিয়েল ইনকামে তেমন চেঞ্জ আসে নাই, আমার জীবনযাত্রার মানও বাড়ে নাই, ক্রয় ক্ষমতাও বাড়ে নাই। আমাকে ট্যাক্স দিতে হচ্ছে জাস্ট বিকজ ওই যে আমার ইনক্রিমেন্টের ফলে আমি এখন ট্যাক্স ব্র্যাকেটে ঢুকে গেছি। সো ইনফ্লেশনের ফলাফল হিসেবে যে মানে ওয়েজ অ্যাডজাস্টমেন্ট হয়, এর ফলে ইন্ডিভিজুয়ালের ট্যাক্স লায়াবিলিটি বাইরে যায়, যদিও তার জীবনযাত্রার মান বৃদ্ধি পায় না, রিয়েল ইনকাম একই রকম থাকে। এটা হচ্ছে একটা সমস্যা। এবার আসেন কস্ট অফ আনএক্সপেক্টেড ইনফ্লেশন। ইনফ্লেশন যদি এক্সপেক্টেড থাকে, তাইলে কিছু এই যে কস্টগুলো হবে, এই কস্টগুলো আমরা আগে থেকেই জানি যে 5-7% ইনফ্লেশন ইকোনমিতে হইতেই থাকে, এর কারণে এই সমস্ত সমস্যা হবেই হবেই, এগুলা চিন্তা করে অনেক ধরনের ইকোনমিক পলিসি নেওয়া যায়। কিন্তু আনএক্সপেক্টেড মানে হাই লেভেল ইনফ্লেশন, ধরেন 15-20% ইনফ্লেশন হইতেছে, তখন আসলে কিছু সমস্যা হয় যেটা হঠাৎ করে উদ্ভব হবে। প্রথম সমস্যা হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। ধরেন আপনার ক্লাসের সিআর মারুফ, ঠিক আছে, মারুফ হচ্ছে ধার দিছে আরেকজনকে, ধরেন মিস্টার জনি 72, রোল 72 আসো জনি? জনি আছে ক্লাসরুমে? নাহিদ আছে রোল 58? ইয়েস স্যার। আচ্ছা নাহিদ, 1 মিনিট লাইনে থাকো, দাঁড়াও। ওয়ালাইকুম আসসালাম। ওকে নাহিদ আসো? এই নাহিদ ছিল তো, কই গেল? হারাই গেল কেন? আচ্ছা আলিম আসো 44? ইয়েস স্যার। হ্যাঁ আলিম, আচ্ছা আলিম ধরে নাও মারুফ তোমার কাছ থেকে 100 টাকা ধার নিছে, ঠিক আছে? তো এখন এই 100 টাকা ধার তুমি 6 মাস পরে ফেরত পাবা, মারুফ বলছে যে আমি 6 মাস পরে ফেরত দিব। সো এই 6 মাসের ভেতরে ধরা যাক ইকোনমিতে 15% ইনফ্লেশন হয়েছে, 15%। তা বলো তো যে তুমি যখন 100 টাকা ফেরত দিবা, তুমি আসলে কয় টাকা দিতেছো মারুফকে? সরি, মারুফ যখন তোমাকে ফেরত দিবে, মারুফ নিচে তো টাকা ফেরত দিবে, তুমি আসলে কয় টাকা পাইতেছো? স্যার 85 টাকা স্যার। এক্স্যাক্টলি 85 টাকা পাইতেছো। তোমার 100 টাকার ভ্যালু 15% কমে গেছে। ভেরি গুড। তাহলে এই 15 টাকা গেল কার কাছে? তুমি পাইতেছো 15 টাকা কম, ওই 15 টাকার ভ্যালু ওই মারুফের কাছে রয়ে গেছে, ঠিক আছে? তার মানে তুমি যে ক্রেডিটর, যে ধার দিছে, তার ওয়েলথের পরিমাণ কমে যাবে, আর যে ডেটর, যে ধার নিছে, তার ওয়েলথের পরিমাণ বেড়ে যাবে বিকজ অফ ইনফ্লেশন। এখন তুমি ধরো আলিম, তুমি এটা জানো যে ইনফ্লেশন হইলে আমার টাকার ভ্যালু তো কমে যাবে, তো আমি মারুফকে বলি আমাকে যেন 105 টাকা দেয়, 5% ইন্টারেস্ট সহ যেন দেয়, ঠিক আছে? তো মারুফ 5% ইন্টারেস্ট সহ তোমাকে 105 টাকা দিছে। 105 টাকা দেওয়ার পরেও 15% ইনফ্লেশনের ফলে তোমার কাছে আসলে 90 টাকা পরিমাণ ওয়েলথ আসছে, তোমার 10 টাকার ওয়েলথ কমে গেছে, এবং ওই মারুফের কাছে 5 টাকার ওয়েলথ
রয়ে গেছে। তার মানে এই ওয়েলথের রিডিস্ট্রিবিউশন হয়ে যায় ক্রেডিটর থেকে ডেটরে। এটা একটা খুব মজার ঘটনা। এটা হচ্ছে আনএক্সপেক্টেড কস্ট অফ ইনফ্লেশন। এখন যাদের ওই যে ফিক্সড লেভেল অফ ইনকাম থাকে, ইনক্রিমেন্টের রেটটা ফিক্সড বা হচ্ছে ইনক্রিমেন্ট হয়ই না, বা যাদের পেনশনের ইনক্রিমেন্ট ফিক্সড বা পেনশন কোনো ইনক্রিমেন্ট পায় না, এই ধরনের লোক কিন্তু এই আনএক্সপেক্টেড ইনফ্লেশনে একটা ক্ষতির সম্মুখীন হয়। কারণ একটা ইনফ্লেশন এক্সপেকটেশন অনুযায়ী তাদের পেনশন রেট বা ইনকাম রেটটা ফিক্স করা হয়, যে 2 বছর পর তোমার বেতন এত হবে, এত বছর পরে পেনশন এত হবে। এই জিনিসের ডিসিশনটা হয় একটা ইনফ্লেশনের আন্দাজের উপরে, এক্সপেকটেশনের উপরে হয়। কিন্তু যখন এক্সপেকটেশনের বেশি ইনফ্লেশন হবে, এই সকল মানুষের তখন একটা বড় ক্ষতি হবে। এবং যারা ইনভেস্ট করতে চায়, ইনভেস্টররা তখন আসতে আগ্রহী হবে না, ইনভেস্টমেন্টে আনসার্টেনিটি হবে বা ডিলে হবে, দেরি করে হবে বা ঠিকভাবে ইনভেস্টমেন্ট হবে না। এবং ফাইনালি যেটা ঘটবে, সোশ্যাল আনরেস্ট তৈরি হবে। যে সোসাইটিতে এক ধরনের কেওস তৈরি হবে। কিরকম কেওস? যে ধরো আহ, আমরা যেই দিন দেখি যে তেলের দাম বাড়ছে, পরের দিন থেকে বাসের ভাড়া বাড়ায় দেয়। ঠিক আছে, 10 টাকার ভাড়া ধরো 15 টাকা হয়ে যায়। তো 15 টাকা হইলে কি হবে, ওই বাসের যাত্রীরা গ্যাঞ্জাম করা শুরু করে, এই বেটা তুই জানোস কোন জায়গায় 15 টাকা ভাড়ায় কত দূর যাওয়া যায়, তুই এখন 5 টাকা বেশি নিবি, কেন নিবি? তোর তেলের দাম কয় টাকা বাড়ছে, সবার কাছ থেকে 5 টাকা নিলে কত টাকা বেশি হয়? আর এই মারামারি। তুমি বাজারে যাও, বাজারে গেলেও ঠিক একই গ্যাঞ্জাম, এই জিনিসের দাম এত বেশি কেন হবে, ওইটা কেন কম হবে, হ্যাঁ বাজার কিভাবে আহ এরকম আর কি আনরেস্ট একটা সিচুয়েশন তৈরি করবে। এবং যখন আহ খুবই হাই লেভেলের ইনফ্লেশন হয়, দেশে অস্থিতিশীলতা তৈরি হয়, তখন শ্রীলঙ্কার মতো ঘটনা ঘটতে পারে। তোমাদের শ্রীলঙ্কার উদাহরণ নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, যে শ্রীলঙ্কার রাজাপাকসে ফ্যামিলির যে পলিসির ফলে শ্রীলঙ্কা একেবারে ব্যাংক্রাপসির পর্যায়ে চলে গেল। দেশের উৎপাদন বন্ধ হয়ে গেল, আমদানি বন্ধ হয়ে গেল, স্কুল কলেজ শাটডাউন হয়ে গেল, পরীক্ষা নেওয়ার মতো কাগজ পাওয়া যাচ্ছিল না, ইলেকট্রিসিটি প্রতিদিন প্রায় থাকছিলই না। এমত অবস্থায় একটা আহ, গণ আন্দোলনের মুখে তাদের পতন হইল। পার্লামেন্ট হাউস দখল করে তারা কি বলে যে জনতার কবজায় নিয়ে আসলো। হ্যাঁ, যাদের দেখে আমরাও ইন্সপায়ার্ড হইলাম। ঠিক আছে, গত বছর আমরাও এই গণভবন দখল করে ফেললাম, অনেকটা শ্রীলঙ্কার মতো। হ্যাঁ, তো এই ধরনের ঘটনা এক্সট্রিম আনএক্সপেক্টেড ইনফ্লেশনের ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, এবার আসো ওয়ান বেনিফিট অফ ইনফ্লেশন। ইনফ্লেশনের একটা বেনিফিট আছে বলে ইকোনমিস্টরা বিলিভ করে। প্রথম দিকে ইনিশিয়ালি ইকোনমিস্টরা মনে করছিল যে জিরো ইনফ্লেশন বা কোনো মূল্যস্ফীতি না থাকাই মনে হয় ইকোনমির জন্য সবচেয়ে ভালো। ঠিক আছে, পলিসি মেকাররা চিন্তা করছিল যে আমরা তাইলে জিরো ইনফ্লেশনকে টার্গেট করি। পরবর্তীতে বিভিন্ন রিসার্চ করে, বিভিন্ন অ্যানালাইসিস করে কিছু ইকোনমিস্ট এইটা দেখানোর চেষ্টা করলো যে লিটল বিট অফ ইনফ্লেশন, সে 2 to 3% পার ইয়ার, এইটা একটা ভালো জিনিস হইতে পারে। অল্প মাত্রার ইনফ্লেশন ইকোনমির জন্য ভালো কিছু নিয়ে আসতে পারে, বা ইকোনমি একটা চাকাকে সচল রাখে। কিভাবে রাখে সেটার ব্যাখ্যা আমরা করবো। তার আগে তোমাদের থেকে একটু গেস শুনি, যে বলো তো দেখি ইনফ্লেশনের এই একটা বেনিফিট কি হইতে পারে। স্যার এমপ্লয়মেন্ট বাড়ে। আচ্ছা, কিভাবে? স্যার তখন হচ্ছে মানে চাকরির যেই বলা যায়, মানে চাকরির সুযোগগুলো বৃদ্ধি পায় স্যার। কেমনে? তুমি কি এটা বুঝা বুঝা বলতেছো? জি স্যার, বুঝেই বলতেছি, কিন্তু স্যার এক্সপ্লেন করতে পারতেছি না। এক্সপ্লেইন করতে পারতেছো না? জি আচ্ছা, স্যার। অন্য কেউ বলবা আর কোনো বেনিফিট আছে কিনা, বা এই বেনিফিটটা কিভাবে হয়? স্যার ইনভেস্টমেন্টের রিটার্নটা বেশি আসে স্যার। আচ্ছা, ইনভেস্টমেন্টের এটা, আচ্ছা ওটা মানিটারি ভ্যালুতে হয়তো বেশি আসতে পারে, কিন্তু রিয়েল ভ্যালুতে হয়তো সিমিলারই থাকবে। আর কোনো? আচ্ছা, ও যেটা বলছে প্রথমে সেটা আসলে ঠিক বলছে, যে এমপ্লয়মেন্ট বাড়বে। এখন এমপ্লয়মেন্ট কেমনে বাড়বে এটা একটু আমি বুঝাই। দেখো, এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মনোযোগ দেওয়া বুঝো। ক্লাসরুমে আইকা বুঝাইতে পারলে ভালো হইতো, এখানে আমি যতদূর পাই চেষ্টা করি। তোমরা আইকা আইকা বুঝে নিও, যদি না বুঝো আমাকে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবা। আচ্ছা, আমি একটু দুইটা জিনিস এখানে লেখা নিই, ঠিক আছে, তারপরে তোমাদেরকে বলি। তো এইখানে যে গ্রাফটা, এই গ্রাফটা হচ্ছে মেইনলি লেবার মার্কেটের গ্রাফ। ঠিক আছে, মনে রাখো এই যে গ্রাফটা, এটা তোমরা আঁকো, আমার সাথে সাথে আঁকো, এবং এটা নিচে লিখে রাখবা যে ইটস আ লেবার মার্কেট। ওকে, সো লেবার মার্কেট লিখে রাখো। সো প্রত্যেকটা মার্কেটেরই ডিমান্ড থাকে, সাপ্লাই থাকে। এই মার্কেটেরও ডিমান্ড আছে, সাপ্লাই আছে। ডিমান্ড কিসের?
ওয়ার্কারের ডিমান্ড বা লেবারের ডিমান্ড, আর এইদিকে হচ্ছে তোমার সাপ্লাই, হচ্ছে লেবারের সাপ্লাই। আমাকে বলো তো লেবার ডিমান্ড কারা করবে, কাদের থেকে লেবার ডিমান্ড আসবে বলতে পারো? হু ডিমান্ডস লেবার? যারা এন্টারপ্রেনার, এক্স্যাক্টলি, যারা এন্টারপ্রেনার্স, যারা প্রোডাকশন করে, যাদের কোম্পানিজ অ্যান্ড ফার্মস আছে, তারা হচ্ছে এখানে লেবারের ডিমান্ড রাখবে। লেবার সাপ্লাই কারা করবে বলো? লেবার হ্যাঁ, লেবার নিজেই তো মানে কোন একটা ফার্মে যোগ দিবে। রাইট, যারা আসলে মানে কর্মক্ষম, মানে যে কাজ করতে চায় সেই আসলে লেবারের সাপ্লাই করবে। ঠিক আছে, সো কর্মক্ষম যত জনশক্তি আছে তাদের সমষ্টিটাই হইলো তোমার লেবারের সাপ্লাই। ওকে, সো এখন দেখো ইনিশিয়ালি ডিমান্ড এবং সাপ্লাই যদি তুমি এখানে দেখতেই পাচ্ছ একরকম, এরপর একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা, আমি একটু পরে বলতেছি জিনিসটা। সো দুই অ্যাক্সিসে খেয়াল করো, দুইটা অ্যাক্সিসে একদিকে আছে হচ্ছে তোমার কোয়ান্টিটি অফ লেবার, ঠিক আছে, এল দিয়ে বুঝাইতেছি, মানে হচ্ছে তোমার ওয়ার্কারের পরিমাণ, আর এইদিকে হচ্ছে ওয়ার্কারের বেতন, রিয়াল ওয়েজ। ঠিক আছে, সো রিয়াল ওয়েজ হচ্ছে শ্রমিকের বেতন, আর এইদিকে হচ্ছে কোয়ান্টিটি অফ লেবার। প্রথমে আমরা যেটা দেখাইছি যে ইনিশিয়ালি এমন একটা ইকুইলিব্রিয়াম ছিল যেখানে তোমার বেতন হচ্ছে ডাব্লিউ নট এবং এল নট পরিমাণ মানুষ কাজ করতেছে। কোনো একটা কারণে বা হচ্ছে ধরা যাক দেশের মানুষের আহ মানে একটা অংশ, নতুন একটা অংশ তৈরি হয়েছে যারা এই লেবার মার্কেটে কাজ করতে চায়, ধরা যাক এটা হচ্ছে গার্মেন্টস সেক্টর বা আইসিটি সেক্টর, যে কোনো সেক্টর। হ্যাঁ, সো এই সেক্টরে নতুন বেশ কিছু কর্মক্ষম জনশক্তি যুক্ত হয়েছে, যার ফলাফল হিসেবে সাপ্লাই কার্ভটা রাইটওয়ার্ড শিফট করছে। তাহলে সাপ্লাই কার্ভ যদি রাইটওয়ার্ড শিফট করে তার মানে সাপ্লাই বেড়ে গেছে। সাপ্লাই বেড়ে গেলে কি হবে, আমাদের ইকুইলিব্রিয়াম এখান থেকে এই পয়েন্টে চলে আসছে, ই নট থেকে ই ওয়ানে আসছে। তাহলে ইকুইলিব্রিয়াম যদি শিফট হয়ে যায়, দেখা যাইতেছে আমার রিয়াল ওয়েজ ফল করতেছে এবং সাথে সাথে নাম্বার অফ ওয়ার্কার বাড়তেছে। এবং নাম্বার অফ ওয়ার্কার বাড়া মানে কি? এমপ্লয়মেন্ট, তাই না? এমপ্লয়মেন্ট বৃদ্ধি পাওয়া, আনএমপ্লয়মেন্ট কমে যাওয়া। সো দেখা যাইতেছে লেবার সাপ্লাই বাড়ার সাথে সাথে আনএমপ্লয়মেন্ট কমতেছে এবং এমপ্লয়মেন্ট বাড়তেছে। এখন মজার বিষয়টা খেয়াল করো, এমপ্লয়মেন্ট বাড়া মানে হইতেছে বেশি মানুষ কাজ করতে আসতেছে, কাজ করতে চাওয়া মানুষের পরিমাণ বাড়তেছে, কিন্তু এখানে ওয়েজ, বেতন কমতেছে। জিনিসটা একটু অকওয়ার্ড লাগতেছে না? যে হচ্ছে ওয়েজ কমে যাবে মানে ওয়ার্কারের স্যালারি ফল করবে কিন্তু বেশি পরিমাণ মানুষ কাজ করতে চাইবে, এটা একটু আনরিয়ালিস্টিক লাগতেছে কি তোমাদের কাছে? লাগতেছে স্যার তাই না? রিয়েলিস্টিকই লাগে। না, এটা তো রিয়েলিস্টিক না, আনরিয়ালিস্টিক। এটা কিভাবে হয় দেখো, আমাদের যত ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি আছে, তুমি যদি শ্রমিকদের বেতন কমাই দিতে চাও, শ্রমিকরা কি করবে আন্দোলন আন্দোলন বলো তো? করবে স্যার, স্ট্রাইক করবে। হ্যাঁ, প্রচন্ড আন্দোলন, স্ট্রাইক করবে, রাস্তাঘাটে নাইমা আগুন জ্বালাই দিবে, ফ্যাক্টরি বন্ধ করে ফেলবে। তুমি পারবে না তো তাদের বেতন কমাইতে, এটা অসম্ভব। এবং এটা কোনো ফ্যাক্টরি ওনার বা ইন্ডাস্ট্রি মালিক কেউ করতেই চায় না, কখনোই করতে চায় না। কেন? এটা একটা বিশাল রিস্কি প্রজেক্ট। যদি তুমি ওদের স্যালারি কমাই দিতে চাও, এক্ষেত্রে তোমার ফ্যাক্টরি বন্ধ হয়ে ব্যবসা লাল বাতি জ্বলে যাওয়ার চান্স আছে। তাহলে ওয়েজ কখনো কেউ কমাইতে চায় না। এখানে খেলাটা কোথায়? এই মডেলটা বা গ্রাফটা আসলে ঠিক আছে, কিন্তু ঠিকটা কোন জায়গায় এটা আমি তোমাদেরকে এখন বুঝাই। দেখো, এই জায়গায় বলছে এটা হচ্ছে রিয়াল ওয়েজ, ঠিক আছে, এটা হচ্ছে রিয়াল ওয়েজ। তো আমরা রিয়াল ওয়েজ আর নমিনাল ওয়েজের পার্থক্য বুঝি, আমরা ক্লাসরুমে পড়ছি তাই না, যে নমিনাল ওয়েজ হচ্ছে শ্রমিক তার হাতে যে বেতনটা পায় সেটা হচ্ছে নমিনাল ওয়েজ, আর রিয়াল ওয়েজ হচ্ছে ওই যে সিপিআই এর সাথে অ্যাডজাস্ট করার পরে, অর্থাৎ প্রাইস লেভেলের সাথে অ্যাডজাস্ট করার পরে যেই টাকাটা, সেটা হচ্ছে রিয়াল ওয়েজ। ওকে, তো এখন এই যে মডেলটা, এই মডেল আমাকে বলতেছে যে ইকুইলিব্রিয়ামে তোমাকে রিচ করতে হবে, তাই না? তুমি যদি সাপ্লাই ভাবে বৃদ্ধি পায়, তাইলে তোমাকে বেশি ওয়ার্কার হায়ার করার জন্য বেতন কমাইতে হবে, এবং বেতন কমাইতে পারলে তুমি বেশি ওয়ার্কার হায়ার করতে পারবা, এবং তখনই তোমার পক্ষে ই ওয়ান, যে নতুন ইকুইলিব্রিয়াম, এই ইকুইলিব্রিয়াম পয়েন্টে যাওয়া সম্ভব হবে। এই ইকুইলিব্রিয়াম পয়েন্টে কেন যাইতে হবে স্যার?
কারণ আমরা পড়ছি যে ইকুইলিব্রিয়াম হচ্ছে মোস্ট এফিশিয়েন্ট পয়েন্ট, তাই না? এখানে হচ্ছে এফিসিয়েন্সি পাওয়া যায় এবং এটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজিং, তাই না? আমরা এটা পড়ছি যে দিস ইজ প্রফিট ম্যাক্সিমাইজিং। এই ইকুইলিব্রিয়ামে থাকলেই এক একটা ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম প্রফিট আর্ন করা পসিবল। সো প্রত্যেকটা ফার্ম বা ইন্ডাস্ট্রি এই ইকুইলিব্রিয়াম বা E1 এ আসতে চাইবে, অর্থাৎ লেবার ফোর্স বাড়ানোর জন্য রিয়াল ওয়েজ কমাইতে চাইবে। এখন আসো, যদি এমন হয় যে ইনফ্লেশন জিরো, ঠিক আছে, ইনফ্লেশন যদি জিরো হয়, 0% ইনফ্লেশন, ঠিক আছে, আমার এখানে মাউস দিয়ে লেখাটা কষ্টকর, তোমরা একটু নিজেরা লিখে নাও, আমি একটু বলি তাইলে। হ্যাঁ, সো 0% ইনফ্লেশন যদি হয় তাহলে কি হবে? তাহলে নমিনাল ওয়েজ আর রিয়াল ওয়েজ এই দুইটা ইকুইভ্যালেন্ট হয়ে যাবে না? কথাটা কি বুঝছো? যদি তোমার জিরো ইনফ্লেশন হয়, ইনফ্লেশন 0%, তাইলে কি নমিনাল ওয়েজ আর রিয়াল ওয়েজ এই দুইটা ইকুইভ্যালেন্ট। এই ইকুইভ্যালেন্টের মানে কি? মানে যদি তুমি রিয়াল ওয়েজ 5% কমাইতে চাও, মানে বা ধরো এখানে ধরো এটা হচ্ছে 2%, হ্যাঁ, আমরা এখানে দেখাইতেছি 2% কমে যাবে, তো তোমার টার্গেট হচ্ছে 2% রিয়াল ওয়েজ কমানো, ঠিক আছে, 2% রিয়াল ওয়েজ রিডাকশন করা। এখন ইনফ্লেশন হইতেছে I ইকুয়ালস টু 0%, কোনো ইনফ্লেশন নাই। তাহলে ইনফ্লেশন যদি না থাকে, তোমার রিয়াল ওয়েজ 2% কমানো মানে হচ্ছে নমিনাল ওয়েজও 2% কমানো। আমার এই কথাটা কি সবাই বুঝতে পারছেন কিনা? কারো কোশ্চেন আছে? দেখেন, যদি ইনফ্লেশন 0% হয়, ইকোনমিতে ইনফ্লেশন নাই, তখন আপনি রিয়াল ওয়েজ কমাইতে চান 2%, তার মানে আপনার নমিনাল ওয়েজও 2% কমাইতে হবে। খুব সহজ হিসাব। কিন্তু আপনি নমিনাল ওয়েজ 2% কমানো মানে হইতেছে আপনি শ্রমিকের হাতে 2% টাকা কম দিবেন, যে বেতন চলতেছে চলমান বেতন থেকে 2% কমাই দিবেন, উইচ ইজ নট পসিবল। একটু আগেই বললাম যে এই জিনিস আপনি করতে পারবেন না, আপনার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, বিজনেস শেষ হয়ে যাবে, লাল বাত্তি। এখন আপনার ইকোনমিতে ইনফ্লেশন ইকুয়ালস টু যদি 5% হয় এবং আপনার টার্গেট হচ্ছে 2% রিয়াল ওয়েজ কমানো, বলেন তো এখন আপনি কি করবেন? 3% বেতন কমাবো। 3% বেতন কমাবা কেন? ব্যাপারটা হচ্ছে ইনফ্লেশন যখন 5% থাকে, তখন অটোমেটিক্যালি তোমার ওই যে বেতনের টাকা, এটার ভ্যালু অটোমেটিক্যালি রিডাকশন হয়ে যায় না? বলো দেখি। জি স্যার, 5% রিডাকশন হয়ে যাবে। 5% থাকলে, দেখো, ইনফ্লেশন 5% থাকলে রিয়াল ওয়েজের পরিমাণ অটোমেটিক্যালি 5% কমবে। খেয়াল করে দেখো, রিয়াল ওয়েজ মানে তোমার যে টাকা তুমি হাতে পাবা, এটা অটোমেটিক্যালি 5% ফল করবে বিকজ অফ ইনফ্লেশন। তোমার টার্গেট ছিল 2%, তুমি 2% কমাইতে চাও, অটোমেটিক্যালি 5% কমে গেছে। তুমি কি করবা? তুমি নমিনাল ওয়েজ মানে শ্রমিকের হাতে যে বেতনটা যাইতো, এইটা 3% তুমি বাড়াই দিবা। 5% তো অটোমেটিক্যালি কমছে, তুমি 3% নমিনাল ওয়েজ বাড়াই দাও, আলটিমেটলি 2% রিডাকশন হয়ে যাবে রিয়াল ওয়েজ। সো 2% রিডাকশন যদি হয়েই যায়, তুমি যে এই যে 3% নমিনাল ওয়েজ বাড়াই দিছো, তার ফলে এখন বেশি বেশি মানুষ তোমার কাছে চাকরি নিতে চলে আসবে, তুমি অনেক বেশি লোক হায়ার করতে পারবা, L1 পরিমাণ মানুষ হায়ার কইরা তুমি প্রোডাকশন বাড়াইতে পারবা, প্রোডাকশন বাড়লে তোমার সেল বাড়বে, সেল বাড়লে তোমার প্রফিট বাড়বে, প্রফিটের সাথে সাথে দেশের জিডিপি বাড়বে। এই হচ্ছে ইনফ্লেশনের বেনিফিট। বেনিফিট কিন্তু অফ ইনফ্লেশন হওয়ার সাথে সাথে আমার প্রোডাকশন কস্ট তো বেড়ে যাবে। বুঝি নাই। বললাম ইনফ্লেশন হলে তো আমার প্রোডাকশন কস্ট বেড়ে যাবে না? হ্যাঁ, ইনফ্লেশন কস্ট তোমার প্রোডাকশন কস্ট বাড়বে, এর সাথে সাথে তুমি প্রোডাক্টের প্রাইসও তো বাড়াবা। ওই যে আমরা বলছি না যে প্রোডাকশন কস্ট যখন বাড়ে, তখন আস্তে আস্তে সে প্রোডাক্টের প্রাইসটাও বাড়াইতে থাকে। আর ইন রিয়ালিটি যেহেতু রিয়াল ওয়েজে এটা কমছে, মানে চিন্তা করো যে তোমার যেই আগে তুমি 10,000 টাকা দিয়ে শ্রমিককে টাকা দিলে তোমার যে পরিমাণ ভ্যালু যাইতো তোমার কাছ থেকে, এখন তুমি 12,000 টাকা দিলেও তার থেকে 2% কম ভ্যালু শ্রমিকের হাতে যাচ্ছে। তাহলে ইন রিয়ালিটি তোমার কিন্তু 2% খরচ কমছে।
রিয়াল কস্ট হিসাব করলে 2% শ্রমিকের কস্ট কমে গেছে, এইটা বরং তোমাকে একটা এক্সট্রা প্রফিট দিবে, এই 2% তোমার জন্য এক্সট্রা প্রফিটেবল। ঠিক আছে, So এই হচ্ছে মডারেট ইনফ্লেশনের আর্গুমেন্ট। এখন আমাকে বলেন যে এই ইনফ্লেশনে ঘাপলাটা কই, বা এখানে আপনাদের মানে কোনো জায়গায় খারাপ লাগে কিনা? তো আলটিমেটলি শ্রমিক তো শোষণ হচ্ছে। আমার যদি 5% ইনফ্লেশন হয় তাহলে 100 টাকার মান হচ্ছে 5 টাকা, তা আমি 3 টাকা বাড়ালে হচ্ছে 97 টাকা, আমার লাভ হচ্ছে সেখানে স্যার 2 টাকা, অর্থাৎ আমি শ্রমিককে স্যার 97 টাকা দিচ্ছি আর আমার লাভ করতেছে 2 টাকা স্যার। তো শ্রমিক তো রাইট, আলটিমেটলি শোষণ হ্যাঁ, মানে হচ্ছে স্যার। শ্রমিককে 98 টাকা দিচ্ছ, মানে এবং তোমার ওই 2 টাকা তোমারই লাভ হইতেছে। সো আলটিমেটলি শ্রমিকের হাতে টাকা যতই বাড়ুক না কেন, রিয়াল ওয়েজ যখন ফল করবে, এবং এই রিয়াল ওয়েজ যেটা ফল করে সেটা আবার এই যে ওনার, ইন্ডাস্ট্রি মালিক, তাদের হাতে চলে যায়। অর্থাৎ ইনফ্লেশনের ফলাফল হিসেবে যে সম্পদ বা ওয়েলথ তোমার এই নিম্ন শ্রেণীর মানুষ বা শ্রমজীবী মানুষের ওয়েলথের পরিমাণটা ফল করে, এবং যারা হচ্ছে মালিক শ্রেণী, ক্যাপিটালিস্ট, তাদের ওয়েলথের পরিমাণটা বৃদ্ধি পায়। সো এই যে ঘটনা, এই ঘটনাটা ঘটতেছে বিকজ অফ ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম। দ্যাট ইজ দ্য মেইন থিং, যে এই আর্গুমেন্টটা একটা ক্যাপিটালিস্ট সিস্টেমের আর্গুমেন্ট, এবং ক্যাপিটালিস্ট মানে ক্যাপিটালিজম যেই দেশে চলবে, ওই দেশে এইভাবে সিস্টেম্যাটিক্যালি, অটোমেটিক্যালি লেবারের এক্সপ্লয়টেশন হবে, শোষণ হবে, শ্রমিক শোষণ চলতেই থাকবে। ঠিক আছে, সো এর একমাত্র উপায় হইতেছে ক্যাপিটালিস্টিক যে প্রফিট ম্যাক্সিমাইজেশন। মেইন প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, দিস ইজ দ্য প্রবলেম, প্রফিট ম্যাক্সিমাইজেশন। এই প্রফিট ম্যাক্সিমাইজেশনের টেন্ডেন্সি থেকে সরে আসতে হবে, জাস্ট প্রফিট ইনস্টেড অফ প্রফিট ম্যাক্সিমাইজেশনে যদি তুমি যাইতে পারো, তাইলে শ্রমিক শোষণ বন্ধ করা সম্ভব হবে। সো এই হচ্ছে আমার বেনিফিট অফ ইনফ্লেশন। এখানে আর কোনো প্রশ্ন আছে আপনাদের? প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা মুভ অন করবো, নেক্সট টপিকে যাব। কোনো প্রশ্ন? না স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কোনো প্রশ্ন যদি না থাকে আমরা এবার একটা চমৎকার টপিকে যাব। স্যার 11টায় 20 স্যার ফেব্রিকের ক্লাস ছিল আপনার হ্যাঁ, সাথে তোমাদের স্যার। ক্লাসই এটাই এখন শুরু হচ্ছে সবার, মানে আচ্ছা। এখন ওই টিএম এর একটা ক্লাস কম ছিল, এই জন্য ওদের ক্লাসটা নিয়ে নিলাম। এখন যে ক্লাসটা, এটা সবার একসাথে শুরু হবে। ওকে স্যার, স্যার আপনি যদি কাইন্ডলি আমাকে রেকর্ডের পারমিশনটা দিতেন। এখান থেকে করা গেলে করতে পারো, স্যার একটু অ্যাক্সেস লাগবে স্যার। access কিভাবে দেয়? আচ্ছা, আমি একটু আরেকবার বলে নেই, হ্যাঁ, যারা যে ইয়ার্ন এবং ফ্যাব্রিকের যারা জয়েন করছো, রিনেম করে নাও। হ্যাঁ, রিনেম করে নাও নিজেদেরকে। আগে আইডি লিখবা, তারপর স্পেস দিয়া নাম লিখবা। আইডির মাঝখানে কোনো হাইফেন বা ড্যাশ বা স্পেস দেওয়ার দরকার নাই। আইডিটা কন্টিনিউয়াসলি লিখে তারপরে নিজের নামটা ঠিক করে লিখবা। সিয়াররা দেখে নাও সবাই জয়েন করছে কিনা, এবং এইবার এটা ঠিকভাবে করছে কিনা। অনেকেই কিন্তু ঠিকভাবে করে নাই। ফ্যাব্রিকের মিরাজ, তারপরে হচ্ছে ইয়ার্নের মিম, তারপরে মাহির টিএম, হ্যাঁ, তারপরে হিমেল, এরপর হচ্ছে সায়েদ ফাতিন, হ্যাঁ, তারপর টিএম এর ফয়সাল, টিএম এর রোল 11, তোফায়েল আহমেদ, হ্যাঁ, তারপরে আব্দুল আজিজ অনিক। এরকম অনেককে কিন্তু আমি পাইতেছি যারা আইডিটা ঠিকভাবে লিখে নাই। পরে কিন্তু কান্নাকাটি করবো যে স্যার আইডি তো আসে না অ্যাটেন্ডেন্সের মধ্যে। ওকে, আচ্ছা, রিনেমটা ঠিকভাবে করো। আমরা নেক্সট টপিকে যাব। সবাই এখনো জয়েন করে, অনেক কম জয়েন করছে অ্যাকচুয়ালি। ইয়ার্ন ফ্যাব্রিকের সিয়াররা একটু দেখো যে তোমাদের সবাই নিউজটা জানে কিনা, টাইম মতো ক্লাসে কেন আসছে না। স্যার অ্যাকচুয়ালি গ্রামে তো অনেক স্টুডেন্টরা স্যার নেট কানেকশনের কারণে জয়েন হতে পারছে না স্যার। এখন এইগুলা আসলে এখন এই সমস্ত এক্সকিউজ 2015 সালে দিলে হইতো, ঠিক আছে? এখন 2025 সাল, এখন তোমার গ্রাম কি, এখন সেন্ট মার্টিনের সাগরের মাঝখানে বৈশাখ মানুষ অনলাইন ধুমসে চালাইতেছে। এটা আসলে খুবই এক্সকিউজ হয়ে যায়, এখন ভেগ এক্সকিউজ হয়ে যায়। হুম, মোবাইল ডেটার স্পিড এখন ব্রডব্যান্ড ইন্টারনেটের চাইতেও বেশি, এবং স্মার্টফোন নাই এমন লোকের সংখ্যা খুবই কম। ঠিক আছে, এক্সট্রিম প্রবলেম কারো থাকতে পারে, হসপিটালাইজ বা অন্য কিছু, সেগুলা আলাদা বিষয়, বাট আদারওয়াইজ সবাই অ্যাটেন্ড করা উচিত। আর কেন ক্লাসটা করতেছি আবার বলি, ইয়ার্ন ফ্যাব্রিক তোমরা হয়তো শুনো নাই, বিকজ খোলার পরে মাত্র 2টা সপ্তাহ আছে, 4টা ক্লাস, এর মধ্যে একটা সিটি, বাকি 3টা ক্লাসের 3টাই আমার ডিসকাশন 6 শেষ করতে চলে যাবে। সো একেবারে প্যাকড, আমার এক্সট্রা কোনো টাইমই নাই। সো ডিসকাশন 6 এর আগে কিন্তু 5 বাকি, 5 এর আগে 4 এর এই যে একটা ক্লাস এখনো বাকি। সো এই 3টা ক্লাস যদি আমরা অনলাইনে না করি, তাহলে কিন্তু টাইমলি আমরা শেষ করতে পারবো না। দেখা যাবে পিএল এর মধ্যে ক্লাস করা লাগবে, বা আলটিমেটলি এটা পরে অনলাইন ক্লাস করাই লাগবে।
হ্যাঁ, সো পরে করার চেয়ে আগে করে ফেলা ভালো। সেই কারণে আমরা আজকে এখানে একটা অনলাইন ক্লাস করতেছি এবং সম্ভবত কালকে বা পরশুদিন আরেকটা করতে হবে, ঠিক আছে? ডাবল ক্লাস হবে সেটা। ডাবল ক্লাস মানে বেশিক্ষণ হবে না, ডিসকাশন 5 খুবই ছোট এবং সহজ, ঠিক আছে? এটা শেষ করতে সময় লাগবে না। ডিসকাশন 5 আমরা ধরা যাক 70-80 মিনিটসের মধ্যে করে ফেলতে পারবো। এটা কাল পরশুর মধ্যেই করব, সবাইকে বলে রাখলাম। সিআর কে আমি জানাই দিব টাইম কখন, ঠিক আছে? ওকে, আচ্ছা এরপরে তাহলে আমরা শুরু করি। দেখো আজকে ক্লাসটা কতক্ষণ হবে স্যার? আজকে এখন আর আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ, আচ্ছা ঠিক আছে? তোমাদের টিএম এ যারা আছো তোমাদের 2টা ক্লাস হবে আর ওদের একটা ক্লাস হবে। ফ্যাব্রিকার যারা আছে ইয়ার্নের, হ্যাঁ, ওদের একটা ক্লাস, তোমাদের 2টা হবে। আচ্ছা ফাইন। সো আমরা ইনফ্লেশনের আরেকটা টপিকে যাব, যেটা হচ্ছে এক্সট্রিম লেভেল অফ ইনফ্লেশন, সেটা বাকি আছে। তার আগে আমরা একটু ডিফ্লেশন কি জিনিস দেখে নেই। ডিফ্লেশন জিনিসটার মানে হচ্ছে প্রাইস লেভেল কমে যাওয়া, ফল ইন ওভারঅল প্রাইস লেভেল, যেটা খুব রেয়ার ঘটনা। সাধারণত আমরা এটা হয়তো 10-20 বছরে একবার দেখি, বা কোনো বছরের মাঝামাঝি সময়ে কোনো কারণে হইতে পারে, বাট ওভারঅল একটা বছরের মধ্যে ডিফ্লেশন এভারেজে দেখা খুব রেয়ার ঘটনা। সো যখনই নেগেটিভ ইনফ্লেশন দেখবা, মানে ইনফ্লেশনের পার্সেন্টেজটা নেগেটিভ পার্সেন্টেজ, সেটাই হচ্ছে ডিফ্লেশন। ডিফ্লেশনের কিছু বেনিফিট আছে। বেনিফিটটা যেমন হচ্ছে তোমার ওই যে নমিনাল ইন্টারেস্ট রেট, এটা কমতে থাকবে। নমিনাল ইন্টারেস্ট কমবে কেন? ওই যে ফিশার ইফেক্টের মধ্যে তোমরা পড়ছো, যে ফিশার ইফেক্টটা কি বলছিল, তোমার নমিনাল ইন্টারেস্ট ইকুয়ালস টু রিয়েল ইন্টারেস্ট প্লাস ইনফ্লেশন। সো ইনফ্লেশন যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে নমিনাল ইন্টারেস্ট কমে আসবে। সো নমিনাল ইন্টারেস্ট যদি কমে আসে তখন ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য এটা একটু সহজ হয়, ঠিক আছে? লোন নেওয়া ইজিয়ার হয়। এরপরে তোমার হচ্ছে মানির যেই তোমার পারচেজিং পাওয়ারটা বৃদ্ধি পায়, তোমার ক্রয় ক্ষমতা আস্তে আস্তে বাড়বে। সুলেদার কস্ট, তোমার যে মানির ভ্যালু ম্যানেজ করার জন্য তোমার যে দৌড়াদৌড়ি, একটু আগে যেটা বুঝাইলাম, হ্যাঁ, এই সুলেদার কস্টটা আস্তে আস্তে কমে আসবে, তোমার মানি ম্যানেজমেন্টের প্যারা আগের চেয়ে কম হবে। তবে ডিফ্লেশনের কিছু কস্ট আছে বা নেগেটিভ সাইড আছে। ডিফ্লেশনের নেগেটিভ সাইডটা হচ্ছে এই ওয়েলথের যে মেনু কস্ট, প্রথমটা হচ্ছে মেনু কস্ট। প্রাইস ইনক্রিজ করার জন্য যেভাবে করে তোমার একটা ক্যালকুলেশনের প্রয়োজন হয়, মেনু প্রিন্ট করা লাগে, ক্যাটালগ প্রিন্ট করা লাগে, প্রাইস অ্যানালিস্টের খরচ আছে, এই মেনু কস্টটা কিন্তু প্রাইস ডিক্লাইন করলেও হবে। প্রাইস বাড়লেও যেমন তোমার মেনু কস্ট হবে, প্রাইস কমলেও মেনু কস্ট হবে, অর্থাৎ সেখানেও তোমাকে মেনু চেঞ্জ করতে হবে এবং যাবতীয় ক্যালকুলেশন গুলো করতে হবে। স্যার মেনু কস্ট বলতে কি বোঝাচ্ছে? তুমি কি ক্লাসে ছিলা? ও তুমি তো, তোমাদের তো একটা ক্লাসরুমে বুঝাইছিলাম। মেনু কস্ট হচ্ছে একটা বিজনেসের নিজের প্রাইস চেঞ্জ করার জন্য যে সমস্ত এক্সট্রা কস্ট নিতে হয়, যেমন তার প্রাইসের চার্ট বা হচ্ছে ক্যাটালগ, এই সমস্ত জিনিস আপডেট করা লাগে। কংগ্লোমারেট বিজনেসের যে করা লাগে, হ্যাঁ, প্রাইস অ্যানালিস্টকে টাকা দিয়ে হচ্ছে রাখতে হয় ফর অ্যাডজাস্টিং দেয়ার প্রাইসেস, এই সমস্ত খরচ হচ্ছে মেনু কস্ট। সো প্রাইস ইনক্রিজের জন্য, প্রাইস ডিক্রিজের জন্য, দুইটার জন্যই মেনু কস্ট থাকবে। সেকেন্ডলি, ওয়েলথের যে ডিস্ট্রিবিউশন, একটু আগে আমরা বলছিলাম যে আনএক্সপেক্টেড ইনফ্লেশন হইলে ক্রেডিটরের ওয়েলথ কমে যায়, ডেটরের ওয়েলথ বেড়ে যায়। তো একটু আগে বলছিলাম না যে ওই যে মারুফ হচ্ছে তোমার 100 টাকা লোন নিছে কিন্তু ফেরত দিছে কম। এখন ডিফ্লেশন হইলে কি হবে? ডিফ্লেশন হইলে টাকার ভ্যালু বাড়ছে। ধরো তোমার ইনফ্লেশন রেট হচ্ছে -5%, তাহলে -5% হইলে ধরো তুমি আমার কাছ থেকে টাকা ধার নিছো, হ্যাঁ, আলবি ধার নিছে 100 টাকা। এখন তুমি যখন ফেরত দিতেছো 100 টাকা, এই টাকার ভ্যালু কিন্তু 5% বাইরে গেছে, আর তো আমাকে 105 টাকা তুমি ফেরত দিচ্ছ। সো যে ক্রেডিটর, যে ধার দিছে, তার ওয়েলথের পরিমাণ বেড়ে যাবে এবং যে ডেটর বা ধার নিছে তার ওয়েলথের পরিমাণ কমে যাবে, কারণ ফেরত দেওয়ার সময় তাকে বেশি টাকা ফেরত দিতে হবে। তো এটা হচ্ছে ডিফ্লেশনের একটা সমস্যা। এরপর ডিফ্লেশনের ফলে ব্রডার ম্যাক্রো ইকোনমিক প্রবলেম তৈরি হয়। যেমন ধরো, দাম কমতে থাকলে আস্তে আস্তে প্রোডাকশন ডিসকারেজড হবে। যারা প্রোডিউসার আছে তারা চিন্তা করবে যে হচ্ছে যেহেতু প্রাইস লেভেল ফল করতেছে, আমরা বসে থাকবো, ফিউচারের জন্য প্রডিউস করব, এখন কারেন্ট পিরিয়ডে প্রডিউস করবো না। সো কারেন্ট পিরিয়ডে প্রোডাকশন কমতে পারে, প্রোডাকশন কমে শর্টেজ দেখা দিতে পারে, শর্টেজ দেখা দিলে আলটিমেটলি ডিফ্লেশনটা থাকবে না, উল্টে ইনফ্লেশন তৈরি হবে। সো এখান থেকে আরেকটা প্রবলেম যেটা হইতে পারে, আনএমপ্লয়মেন্ট বাড়তে পারে। যেটা আমরা তোমার একটু আগে বললাম যে ইনফ্লেশনের একটা ছোট বেনিফিট হচ্ছে এমপ্লয়মেন্ট বাড়া। হ্যাঁ, ইনফ্লেশনের ফলে আস্তে আস্তে লেবার হায়ার করা যায় বেশি এবং প্রফিট আর্ন করার জন্য ফার্মগুলা বেশি উৎপাদন করে, বেশি এমপ্লয়মেন্ট হয়। অন্যদিকে ডিফ্লেশন হইলে আস্তে আস্তে তোমার আনএমপ্লয়মেন্ট ক্রিয়েটেড হইতে পারে। সো এই হচ্ছে কস্ট অফ ডিফ্লেশন। এবার আসো আজকের ক্লাসের সবচেয়ে মজার টপিক, সবচেয়ে ইন্টারেস্টিং টপিক অফ দিস ডিসকাশন,
হাইপার ইনফ্লেশন। হাইপার ইনফ্লেশন শব্দটা শুনলেই তুমি বুঝতেছো যে এটা হচ্ছে এক্সট্রিম লেভেলের মানে ভয়াবহ মাত্রার ইনফ্লেশন। এখন এই ভয়াবহ মাত্রার ইনফ্লেশনটা কত পার্সেন্ট? কেউ কি আমাকে বলতে পারবা যে অ্যানুয়ালি কত পার্সেন্ট হইলে এটা হাইপার ইনফ্লেশন হবে? যে কেউ একটু বলো না, গেস করো। ওই 30%-এর উপরে হয়। আচ্ছা, কেউ একজন বলছে 30%, আমি একটু সাইডে লিখি। হ্যাঁ, আর কেউ গেস করো। স্যার জিম্বাবুয়েতে তো মেবি 1000%-এর উপরে হয়েছিল সম্ভবত। আমি আচ্ছা, জিম্বাবুয়ে জিম্বাবুয়ে 1000, একজন বলছে 1000%। আচ্ছা, অনেক বেলা ফেলছো। আর কেউ? স্যার 50%-এর উপরে। বার্ষিক? ইয়েস স্যার, পার মাসে বা এমন টাইপের। ওকে, গুড গুড, অনেক ভালো ভালো গেস দিছো তোমরা। দেখি আমি হাইপার ইনফ্লেশনের ডেফিনেশনটা কি। হাইপার ইনফ্লেশন হচ্ছে ইনফ্লেশন দ্যাট এক্সিডস 50% পার মান্থ ওভার 1% পার ডে। 50% তোমরা পার ইয়ার বলেছো, 30% পার ইয়ার বলেছো। 50% যদি মাসে বৃদ্ধি পায়, প্রতি দিনে দিনে যদি 1% করে দাম বাড়তে থাকে মিনিমাম, সেটাকে বলে হাইপার ইনফ্লেশন। এবং তাহলে এটা বছরে কি হবে? যদি 50% পার মান্থ, এটা যদি আহ এভাবে চলতে থাকে, তাইলে এক বছরে 100 গুণ দাম বাড়বে। এবং 3 বছর যদি এটা চলতে থাকে, তাইলে 2 মিলিয়ন বা 20 লাখ গুণ দাম বাড়বে। এবার চিন্তা করে দেখো যে তোমার যদি একটা চিপসের দাম 10 টাকা হয়, 10 টাকা প্যাকেটের চিপস, এবং এই দেশে হাইপার ইনফ্লেশন হইতেছে, 50% পার মান্থ করে ইনফ্লেশন হচ্ছে, তাহলে 3 বছর পরে এই 10 টাকার চিপসের দাম কত হবে? 2 কোটি টাকা। বুঝা যাইতেছে হাইপার ইনফ্লেশনের মাত্রা? বুঝা যাইতেছে 3 বছর পরে 10 টাকার চিপস হবে 2 কোটি টাকা। ওকে, এবার আসো যে এই যে কথাটা বললাম, কেমন অবাস্তব অদ্ভুত শোনা যেতেছে, যে এইভাবে আবার ইনফ্লেশন হয় নাকি, এত বেশি দাম বাড়ে নাকি? ঠিক আছে, সেইখানে আমরা যাব। তবে যাওয়ার আগে, বাস্তব উদাহরণ গল্পগুলো বলার আগে আমরা একটু দেখি যে হাইপার ইনফ্লেশন কোত্থেকে হয়। হাইপার ইনফ্লেশনের পেছনে মূলত দায়ী হইতেছে গভর্নমেন্ট। ঠিক আছে, গভর্নমেন্টের টাকা খরচ করার প্রয়োজন, তাদের বিভিন্ন ধরনের স্পেন্ডিং আছে। তারা কেন খরচ করে? তাদের বাজেটে ব্যয়ের খাত কেন থাকে? কারণ তারা হচ্ছে পুলিশ, মিলিটারি, তোমার সরকারি চাকরিজীবী, এদের বেতন দেয়, এদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে। হ্যাঁ, বৈদেশিক বাণিজ্য ইত্যাদি অনেক কিছু পরিচালনা করে। সো দেশ চালাইতে গেলে গভর্নমেন্টের নানা ধরনের খরচ করা লাগে। তো এই খরচের যে উৎস, খরচের উৎসগুলা কি কেউ আমাকে বলবা? 3টা মূল উৎস আছে, বলো তো কি কি হইতে পারে? কোন কোন মাধ্যমে সরকার আয় করে? যে ট্যাক্সের মাধ্যমে। ভেরি গুড। তারপর? তারপর স্যার বন্ড বিক্রির মাধ্যমে, ভেরি গুড, বন্ড স্টক। বন্ড স্টক। তারপর? আর আরেকটা রেমিটেন্স মনে আছে কিছু। আচ্ছা, রেমিটেন্স। হ্যাঁ, রেমিটেন্স ঠিক আছে। রেমিটেন্স হচ্ছে আয়ের উৎস না, এটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টকে ঠিক রাখে। সো মেইনলি গভর্নমেন্টের আয়ের উৎস হচ্ছে ট্যাক্স। ওই রেমিটেন্সের ওইখান থেকে হচ্ছে পার্সেন্টেজ অফ ট্যাক্স গভর্নমেন্ট পায়, এটা ট্যাক্সের মধ্যেই ধরা যায়। সো বিজনেস থেকে কর্পোরেট ট্যাক্স এবং ইনকাম ট্যাক্স গভর্নমেন্ট পাচ্ছে, এইটাই হচ্ছে রাজস্ব আয় আমরা যেটাকে বলি, গভর্নমেন্টের সবচেয়ে বড় আয়ের উৎস। এবং
স্যার